আমার হাজবেন্ড আমার সাথে শারীরিক নির্যাতন করছে। যখন ও আমার সাথে শারীরিক নির্যাতন করতে আসে তখন ওর অঙ্গ থেকে আমি বুঝতে পারি যে ও হিন্দু। ও আমাকে পতিতালয় বিক্রি করে দিচ্ছে। নামাজ কালাম পড়তে দিত না, তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। মেয়ে মানুষের ইজ্জত একটা, যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তারাই নিয়ে আমি সংসার করবো, আমার চিন্তা ভাবনা এরকম ছিল। তার সাথে আমার মেসেঞ্জারের মাধ্যমে কথাবার্তা চলতো। আমি জানতাম না যে সে হিন্দু। যেহেতু আমি ছোট থেকে পর্দায় আবৃত ছিলাম, তো তার সাথে আমার এইভাবে কথা বলতে বলতে একটা ভালো সম্পর্ক হয় বন্ধুত্বের। তো হঠাৎ করে সে আমাকে প্রেমের প্রস্তাব দেয়, তো আমিও রাজি হয়ে যাই, কথা বলতে থাকি। তো তার বন্ধুর মাধ্যমে আমি জানি যে সে হিন্দু। তো জানার পর আমি সইরে আসতে চাই। তো এর আগে তার সাথে আমার দেখা সাক্ষাৎ হইতো, এখানে ওইখানে ঘুরতে নিয়ে যেত। তো তার সাথে আমার আপত্তিকর অনেক ছবি আমি তুলতে চাইতাম না, জোর করে তুলে এগুলো রেখে দিত তার ফোনে, জিমেল অ্যাকাউন্টে। তো এভাবে কন্টিনিউ রিলেশন চলতে থাকে। তো আমি জানি সে আরো মুসলমান মেয়েদের সাথে এরকম তার সম্পর্ক ছিল। মুসলমান মেয়েদের নামগুলো আমি উল্লেখ করতে চাচ্ছি না, কারণ তাদের প্রত্যেকের সংসার আছে বর্তমানে। তো এগুলো জানার পরে আবার শুনি যে চাঁদপুরে তার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। তো জানার পর আমি ওইখান থেকে সরে আসতে চাই, কিন্তু সে বিভিন্ন রকমের ছবি ভিডিওর মাধ্যমে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে। যেহেতু আমার কোনো ভাই নাই, আমি আমার বাবা, আমি আমার ফ্যামিলির বড় সন্তান। আমার বাবা অনেক কষ্ট করে আমাদের মাদ্রাসায় পড়াশোনা করাইছে। আমি 8 মাস এইভাবেই ছিলাম। 8 মাস পর সে আবার তার বন্ধুর মাধ্যমে আমাকে আবার বলে মানে তাকে গ্রহণ করতে, সে মুসলমান হয়ে যাবে। তো আমি চিন্তা করছি যে মেয়ে মানুষের ইজ্জত একটা, যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তারাই নিয়ে আমি সংসার করবো, আমার চিন্তা ভাবনা এরকম ছিল। তো সে আমাকে তাদের বাসায় নিয়ে যায়, বলছে যে আমার বাবা মা তোমার সাথে একটু দেখা করবে। তো নিয়ে যাওয়ার পর এখানে জোর পূর্বক তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। 5 দিন ওদের বাসায় আমাকে আটকে রাখে। 5 দিনের মাথায় আমার বাসায় যাওয়ার পরে 2 মাসের মাথায় আমি বুঝতে পারি যে আমি প্রেগনেন্ট। তো ওকে জানানোর পরেও আমাকে হুমকি দিচ্ছিল, ওইগুলোর স্ক্রিনশট আমার কাছে আছে। বলতেছে অপারেশন না করলে বিয়ে শাদী করতে পারবে না। তো আমি আমার বাসায় বলার সাহস পাই নাই। তো এক ফ্রেন্ডের বাসায় চলে যায়, যাওয়ার পর ছেলের বাবারে ফোন দিই। ছেলের বাবারে ফোন দেওয়ার পরে ছেলের বাবা বলছে যে কিছুদিন ধৈর্য ধরো, তারপরে তোমার সাথে ওর বিয়ে মানে পড়াই দেবে, এরকম কিছু একটা। তারপর আমার এইখান থেকে গাজীপুর নিয়ে যাওয়ার পরে গাজীপুর জয়দেবপুর একজন উকিলের মাধ্যমে এপিটোপিটের মানে আমার সাদা স্ট্যাম্পের সিগনেচার নেই, আমার বাবা ওখানে উপস্থিত ছিল, আমার বাবার সিগনেচারও নেই ওখানে। নিয়ে যাওয়ার পরে তাদের বাসায় নিয়ে যায়। তো আমি তাকে বারবার বলতেছিলাম যে আমি পর্দা করি, নামাজ কালাম করি, আমি তো ওই বাসায় থাকতে পারবো না। তো আমার বলতেছিল যে কিছুদিন একটু থাকো, আমার এসএসসি এক্সামের পরে তো আমি আলাদা থাকবো। তো তাদের বাসায় গেছি, যেহেতু হিন্দু বাড়ি ছিল, আমি মানে টিকতে পারতাম না। 2 দিনের মাথায় আমার শরীর আলাদা লাগতো, নামাজ কালাম পড়তে দিত না। তো তারপরে জানি যে আমাকে উল্টা ধর্মান্তরিত করছে এপিটোপিটের মাধ্যমে। এরকম শাখা সিঁদুর পড়াইতো, মন্দিরে নিয়ে যেত, আমি যাইতে যেতাম না। 3 মাস আমার হাতে কোনো ফোন ছিল না, আমার ফোন রেখে দিয়েছিল ওদের বাসায়। আমার বাবার সাথে আমি 2 দিন মাত্র কথা বলছি ওই বাসায় থাকাকালীন। যখনই ফোনে কথা বলতাম তখনই ওরা সামনে দাঁড়ায় থাকতো, কোনো কিছু বলতে পারতাম না। এরকম নির্যাতন শারীরিক মানসিকভাবে রাত 3টা-4টা পর্যন্ত মারধর হইতো। পুরো পাড়াটাই ছিল হিন্দু, কেউ আগে আসতো না। পরে ওইখানকার মুসলমান সমাজরা জানাজানি হওয়ার পরে তারা আমার দেখতে আসার পরে বলতেছে যে একটা বিচার বসাবে। তো ওই দিনই 10টার দিকে পুলিশ বাসায় আসার পর আমাকে কোনো কিছু জিজ্ঞাসাবাদ না করে আমাকে থানায় নিয়ে যায়, প্রবাদ থানা। নিয়ে যাওয়ার পরে আমি পুলিশ অফিসারকে আলাদা রুমে নিয়ে আমি অনেক আকুতি মিনতি করেছি, স্যার আমার বাসায় ফোন দেন, আমার এখান থেকে উদ্ধার করেন। উনি আমার কোনো কথা কোনো গুরুত্ব না দিয়ে আমাকে জয়দেবপুর হাজতে পাঠিয়ে দেয়। তখন আমি 2 মাসের প্রেগনেন্ট ছিলাম। তো সারাদিন আমার ওইখানে রাখার পরে রাত 10টার দিকে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে আমি বাসায় চলে আসছি, ওই ছেলেদের বাসায় গেছি। ওই দিন রাত্র 3টা পর্যন্ত মায়ের দূরে এরকম চলতেছে। আমার বলতেছে তুই একাই চলে যা। লাস্টে আমি চলে যেতে আসছি, তখনও যাইতে দেয় না। পরের দিন সকালে আমি বেরোয় আসার পরে ওইখানকার স্থানীয় মানুষজন ছিল, ওনার নাম ছিল মঞ্জুরুল। উনি আমার ফোন দেওয়ার পরে তাদের বাসায় নিয়ে যাওয়ার পরে বলতেছে যে তারা বিচার করে দিবে। ওনাদের বাসায় আমি 3 দিন অবস্থান করার পরে আমার মার কাছে তারা 1 লাখ টাকার দাবি করে। ওই ভয়েস রেকর্ড আমার কাছে আছে। আমার মা বলছে আমার মেয়েরা শুধু ফেরত দেন।
ওইখানে 3 দিন রাখে, ওইখান থেকে আমার ফোন তারা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার মা বাবা বিচারের দিন আসে। আসার পরে বিচারের মধ্যে আমার সিগনেচার নেয়, সাদা স্ট্যাম্পে সিগনেচার নেওয়ার পরে তারা দেখি টাকা পয়সা মীমাংসা করতেছে। লাস্ট টাইম এখানে কান্না করতে করতে সেন্সলেস হয়ে যায়, বলতেছে আমার একটা কথা বলার সুযোগ দেন, আমার পেটে বাচ্চা, মানে আমার কেউ কোনো কথা বলার সুযোগই দেয় না এখানে। লাস্ট আমার আম্মুর কাছে জোরপূর্বক 1.5 লাখ টাকা ধরে দেয়। আমার আম্মু আর বাবা ছিল এখানে, আম্মু আমার ধরে নিয়ে আসে। নিয়ে আসার পরে আমি বাসায় থাকি। বাসায় থাকার পরে আমার মাদ্রাসার যে প্রিন্সিপাল, সে আমার একদিন ডাকার পরে আমার ঘটনা শোনার পরে ঢাকায় আব্দুল্লাহ বিন নুরুল ইসলাম আঙ্কেল, উনি আমার নিয়ে গাজীপুর মেট্রোপলিটনে যাওয়ার পরে থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পরে তারা মামলা নেয়, এর আগে কোনো মামলা টামলা নেয় নাই। তো পুলিশে জিজ্ঞাসা করা হয়েছিল যে মেয়েটারা যারা 10টার দিকে আপনারা ছাইড়া দিলেন, একা মেয়ে মানুষ কেন ছাড়লেন? বললো যে ওইখানকার ওলামা ইকরাম মেয়ের উপরে ক্ষিপ্ত হয়ে গেছিল, এর জন্য মেয়েরা আমরা হাজতে পাঠাইছিলাম। প্রশাসনের কাছে আমার প্রশ্ন এইটাই, আমার যদি সেফটির জন্য রাত 10টার দিকে সকালে নিয়ে যাওয়া হয়, রাত 10টার দিকে যখন আমার ছাইড়া দিচ্ছে, তখন প্রশাসনিক সেফটি কোথায় ছিল? তারা তো ঠিকই বাসায় ছিল, তখন তো কোনো ওলামা ইকরাম আসে নাই আমার সেভ করার জন্য, কোনো প্রশাসন আসে না আমার সেভ করার জন্য। আমি একটা মেয়ে মানুষ, আমার রাত 10টার দিকে ওইখানে তারা কিভাবে ছাইড়া দিল? ওইখান থেকে বাসে আসি, মামলা চলতেছে এখনো। ও আমাকে বিয়ের প্রলোভন দেখাইছে, বলছে যে ও আমাকে বিয়ে করবো, আমাকে ছাড়া থাকতে পারে না। পর আমি ওর বিয়ের ইয়েতে রাজি হয়ে যাই, কিভাবে আমি জানি না, ওর ওটার মধ্যে পা দিয়ে দিচ্ছি। ও যে হিন্দু এটা আমাকেও কখনো বলেনি। ও আমাকে বলছে কি ওর নাম শুভ, ওর ফেসবুক আইডির নামও শুভ দেওয়া ছিল। তারপরে বিয়ের প্রলোভন দেখে ও আমাকে বলছে কি আমার বাড়ি থেকে বের হয়ে যাইতে, না হয় আমার ছবিগুলো ফেসবুকে ছেড়ে দিল। পরে আমি আমার আম্মুর 1.5 লাখ টাকা নিয়ে বের হয়ে গেছি, 3 ভরি স্বর্ণ নিয়ে আমি বের হয়ে গেছি। যাওয়ার পরে আমি আমাদের ওইখানে আমাদের নোয়াখালীতে মাইদি বাজার আমি আসি। আসার পরে ও ওইখান থেকে আমাকে নিয়ে ঢাকা যাত্রাবাড়ি নিয়ে আসে। নিয়ে আসার পরে গাড়িতে থাকা অবস্থায় ও আমাকে বলছে কি এখানে নাকি অনেক চোর ডাকাত আছে, আমি ওকে স্বর্ণ আর টাকাগুলো দিয়ে দিতাম। পরে আমি ওকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি গাড়ি থেকে নামার পরে আমার অনেক পানির পিপাসা পাইছিল, আমি ওকে বলছি যে আমাকে পানি এনে দিতে। পরেও আমাকে খোলা পানি বোতল খোলা আমাকে পানি এনে দিতে। পানিটাও খোলা ছিল আর কালো কালারের ছিল, আমি খাইছি, পানির পিপাসা পাইছি দেখে। খাওয়ার পরে আমার প্রচুর ঘুম পাইতেছিল, আমি ওইখানে ঘুমাই গেছি। যখন আমার জ্ঞান আসে তখন আমি দেখি যে আমি একটা আবদ্ধ ঘরের মধ্যে। পরে আমি ওকে জিজ্ঞেস করি যে এটা কোথায়? ও আমাকে বলে যে ওটা নাকি ও বাসা ভাড়া নিচ্ছে। পরে আমি আবারও জিজ্ঞেস করার পরেও আমাকে একটা থাপ্পড় দিচ্ছে। দেওয়ার পরে ও বলছে কি এটা নাকি ও বাসা ভাড়া নিচ্ছে, আমি বেশি কথা বলবো আমাকে মেরে ফেলবো। পরে আর আমি কিছু বলতে পারিনি। ওর কাছে একটা সুইচ ছিল, আমাকে ভয় দেখাইতো। পরে এখানে 20 দিন আমি ওইখানে ছিলাম। ও আমাকে শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন প্রচুর করছে। আমার হাতের কোনটা পর্যন্ত নিয়ে গেছে। আমার হাত বেঁধে আমার সাথে শারীরিক নির্যাতন করছে। আমি ওকে বারণ করতাম যে আমার কাছে আসতে না, তারপরেও আমার কাছে আসতো। আমার হাত বেঁধে, আমার পা বেঁধে। আমি যদি বারণ করতাম আমার চুল ধরে আমাকে মারতো, আমার গলা চিপে ধরতো। আমার কোনটা পর্যন্ত নিয়ে গেছে। আমি আমার ফ্যামিলির সাথে কথা বলতে পারি নাই। ওই 20 দিন আমার কীভাবে গেছে আমি নিজে জানি। আমি আমার ফ্যামিলির সাথে কথা বলতে পারি নাই। আমি সারাদিন রাত 24 ঘন্টা কান্না করছি আমি আমার আম্মুর সাথে কথা বলার জন্য, আমার ফ্যামিলির সাথে কথা বলার জন্য। আমাকে ফোন দেয়নি। তারপরে ওইখানে 2 দিন ছিলাম, শারীরিক নির্যাতন তো করছে। আমাকে ঠিক মতো খাইতে দেয় না, সকালে খাবার দিত না, দুপুরে দিলে রাইতে দিত না, একটুখানি দিত যা আমার পেটও ভরে নাই। ওই 20 দিন আমার ভিতর পেট হয়ে গেছে। ওই 20 দিন আমি আমার ফ্যামিলিকে দেখি না, আমি খাইতে পারি না, ঠিক করে ঘুমাইতে পারি নাই। আমার হাজবেন্ড আমার সাথে শারীরিক নির্যাতন করছে। ও তারপরে যখন ও আমার সাথে শারীরিক নির্যাতন করতে আসে, তখন আমি ওর অঙ্গ থেকে আমি বুঝতে পারি যে ও হিন্দু। পরে আমি ওটা জিজ্ঞেস করি তুমি কে? ও তখন উঁচু গলায় বলে ওই কলেজ করে লোক হয়ে কাজ করেন। আমি যদি বেশি কথা বলি তাহলে ও আমাকে বেড়ে ফেলবে। আমার গলা চিপে ধরছে। পরে আমি আর কিছু করতে পারি না। আমার সাথে শারীরিক নির্যাতন তখন করছে, হাত বেঁধে। ইস্কনের কথা নিজের মুখে বলছে। বলার পরে 20 দিন পরে ও আমাকে বলে কি ওইখানে আমাকে ওর বাড়িতে নিয়ে যাবে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওর ফ্যামিলি যদি আমাকে মেনে নেয় তাহলে ও আমাকে ওইখানে বিয়ে করবে। আমি ওর বিচার চাই। মামলা আসতো? হ্যাঁ, ও আমাকে পতিতালয় বিক্রি করে দিচ্ছে।